হ্যাঁ বন্ধুরা, তো কেমন আছো? কি খবর সবার? ভালো আছো তো? তো দেখা যাক, শুরু করা যাক, চলো। আজকের কি খবর দেখি। তো আজকের ক্রিকেটের কিছু গরম গরম খবর আছে তোমাদের জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, আরও কিছু যে সিরিজ চলছে সেগুলো নিয়ে। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তের যে সবথেকে বড় খবর হলো সেটা হলো ভারতীয় টিম অলরেডি দুবাই পৌঁছে গেছে। তারা অনুশীলনে যোগ দিয়েছে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে। তারা অনুশীলন শুরু করে দিয়েছে আজকে। এবং এই অনুশীলন করতে করতে হার্দিক পান্ডিয়া একটি বল মেরেছিল, সেই বল নাকি লাগে ঋষভ পান্তের, এবং সেখানে ঋষভ পান্ত কিছুটা হলে চোট পায়। এবং এই চোটটা যে কত গুরুত্ব, মানে কত বড় গুরুতর, সেটা সম্বন্ধে এখনও কিছু পরিষ্কার করে ইন্ডিয়ান বোর্ড বিসিসিআই কিছু কোনো দেয়নি, নোটিশ দেয়নি। তবে আশা করি সেরকম বড় কিছু হবে না, ছোটোখাটো হলেই হবে, কারণ ঋষভ পান্ত একজন টিমের এই মুহূর্তে উল্লেখযোগ্য ব্যাটার, উইকেট কিপার। অন্যদিকে আছে কে এল রাহুলও আছে, কিন্তু আমার মনে হয় ঋষভ পান্তকে চান্স দেওয়ার জন্য হয়তো নিয়ে গেছে। তো যাই হোক, আশা করবো যে তার চোটটা যেন খুব একটা বেশি না হয়, সে আবার ক্রিকেট মাঠে জলদি ফিরতে পারে। তো এই নিয়ে তারা অনুশীলন করছে। এবং গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে তারা এক জায়গায় আলোচনা করছেন, এক জায়গায় তারা ডিসকাস করছেন। তো ভাবাই যায় এটা সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তো কাকে খেলাবে কাকে খেলাবে না কিভাবে খেলাবে, এই নিয়েই তারা আরও আলোচনা করবে। তো সেটাই। তো আর সামনে তোমার ভারতের প্রথম ম্যাচ হবে 20 তারিখে। 20 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে তারা খেলবে দুবাইয়ে। এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলা হবে 23 তারিখে দুবাই। তো ভারতের ম্যাচ যথাক্রমে 20 তারিখ এবং 23 তারিখ। তো এই আম, দুই দুই টিম প্রথম যে দুটো ম্যাচ হবে সেটা দুবাই হবে। 20 তারিখ বাংলাদেশের সঙ্গে এবং 23 তারিখ পাকিস্তানের সঙ্গে। তো পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটি হবে সেটা নিয়েই এখন তোলপাড় চলছে সব জায়গায় অলরেডি। দুবাইয়েও খুব, আমি যেহেতু দুবাই থাকি এবং আই ক্যান ফিল তাদের মধ্যেও একটা খুব, এখানে খুব চলছে। যারা আছে ইন্ডিয়ান পাকিস্তানি, তারা তাদের মধ্যে মানে খেলাটা নিয়ে খুব আগ্রহ। তো এই মানে এটা যাক, ইন্ডিয়ান টিম ভালোভাবে পৌঁছে গেছে। আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফির খবর হলো যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের আজকে হবে একটা ইনগ্রেশন, চ্যাম্পিয়ন্স ট্রফির যে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেটা হওয়ার কথা। তো সেটার হওয়ার জন্যে সেখানে, এবং সবথেকে বড় দুঃখের বিষয় হলো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা ট্রফি শুরু হতে চলেছে, এবং সেখানে কোনো একমাত্র পাকিস্তান ছাড়া অন্য কোনো টিম সেখানে নেই, উপস্থিত থাকবে না। এটা একটা বিশাল লজ্জার ব্যাপার। সো আইসিসি, এগুলো আইসিসিকে হ্যান্ডেল করা দরকার ছিল, যে এইরকম একটা বড় টুর্নামেন্ট আর সেখানে অন্য কোনো টিম নেই উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে শুধু পাকিস্তান আছে, পাকিস্তানের প্লেয়াররাই থাকবে, পাকিস্তানের কোচ এবং আরও তাদের বোর্ডের লোকজনই থাকবে, অন্য কেউ থাকছে না। তো এটা তো খুব একটা খারাপ দেখায়। এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে সব টিমের ক্যাপ্টেন থাকবে, প্লেয়ার থাকবে, তা নিয়ে তাদের একটা জমকালো অনুষ্ঠান হবে, তবেই না সেই ট্রফির, সেই টুর্নামেন্টের মাহাত্ম্য বাড়বে এবং সেটা নিয়ে একটা আলাদা ভাইব দেখা দেবে, কিন্তু সেটাও নাই। তো এগুলো নিয়ে অবশ্যই আইসিসিকে ভাবা দরকার, যে এরকম একটা টুর্নামেন্টে এরকম একটা প্রথমেই একটা মানে কেমন, এইরকম উদ্বোধনী অনুষ্ঠান যদি এরকম হয়, তাহলে তার কি মানুষের একটা আগ্রহ ওখানেই তো কমে যাবে। তো দেখা যাক তারপরে কি হয়। তো আর একটা খবর হলো যে পাকিস্তানের হারিস শ্রফ, তিনি গত যে ট্রাই নেশন সিরিজ হয়েছিল পাকিস্তান নিউজিল্যান্ড আর আম, আরেকটা কি টিম ছিল যেন, জিম্বাবুয়ে আই থিঙ্ক। তো তাদের সঙ্গে যে তাতে চোট পায়, তো সেই চোট পেয়ে কতটা গুরুতর, এবং তাই নিয়ে পাকিস্তান বোর্ডের তরফ থেকে এরকম মানে সোর্স থেকে বলা হচ্ছে যে সেটা খুবই গুরুতর এবং সে না খেলতেও পারে। তো সে খেলবে কি খেলবে না সে ব্যাপারে কোনো 100% দেয়নি। তবে ধরাই হচ্ছে যে তার চোটটি ছিল খুব পুরনো চোট, এবং সেখানে আরও হয়ে সেটা জিনিসটা ব্যাপারটা আরও জটিল হয়ে গেছে। তো তার না খেলার সম্ভাবনাই সব থেকে বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিস শ্রোফ। হ্যাঁ, তো আর একটা খবর হলো, এই মুহূর্তে তোমাদের জানো যে গৌতম গম্ভীর এবং অজিত আগারকার নিয়ে মিডিয়াতে খুব চলছে। তাদের এখন সত্যি ওদের মধ্যে আদৌ এরকম কিছু আছে কি না আছে আই ডোন্ট নো, বাট মিডিয়াতে খুব কানাঘুষো লেখা লেখা চলছে যে তাদের মধ্যে দুই টিমের মধ্যে রিফট চলছে স্পিনার নিয়ে।
আর একদিক দিকে দেখতে গেলে তো যেভাবে টিম সিলেকশন করা হয়েছে ও তো সবাই বলবে যে পুরো কেকেআর টিম বসিয়ে দিয়েছে। জাস্ট কেকেআরের তিন চারটে বিদেশি প্লেয়ার বাদ দিলে বাকি যে কেকেআর টিম পুরোটাই মনে হবে যে ইন্ডিয়ান টিমে ঢুকিয়ে দেওয়া আছে। তো এ তো সবার মানে খোলা চোখে ভাবাই যায়। তারপরে আমি বলবো যে যেভাবে স্পিনার ঢুকিয়েছে, পাঁচটা স্পিনার তো দুবাইয়ে, ইটস আনবিলিভেবল। কোনো যুক্তি হয় না, পাঁচটা স্পিনার তো তুমি খেলাতে পারবে না। ম্যাক্সিমাম তুমি ইউ ক্যান ইউজ অনলি টু স্পিনার অ্যাট ওয়ান ম্যাচ। তো দুই স্পিনার যদি তুমি খেলাতেই হয়, ওদিকে রবীন্দ্র জাদেজা খেলবে, ওকে তো বসাতে পারবে না। তারপরে কুলদীপ যাদব আছে, তাকেও বসাতে পারবে না। তো তারপরে আরেকটা স্পিনার, ইয়ে যেন, আহ, হুম, আহ, আরে স্পিনারটার নাম গুজরাটের, অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলকেও বসাবে না কারণ অক্ষর প্যাটেল এখন যে ফর্মে আছে ওকে অলরাউন্ড হিসেবে ব্যবহার করছে ইন্ডিয়ান টিম। তো অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা আছে সেখানে, কিভাবে আর একটা কুলদীপ যাদব আছে, তারপরে সেখানে ওয়াশিংটন সুন্দর, কত তুমি অলরাউন্ডার লাগে। এটা তো আমি 100% শিওর যে ওয়াশিংটন সুন্দর কোনো ম্যাচই পাবে না, আনটিল আনলেস যদি কেউ ইনজার্ড না হয়। তো সেখানে তোমার ওয়াশিংটন সুন্দরের ইনক্লুশন একদমই মানে জাস্টিফাইড না। তবুও গৌতম গম্ভীরের গোয়ার তুমি এখন দেখাই যাক, ওকে খেলাবে না আমি জানি, আমরা সবাই জানি যে ওকে খেলাবে না, ওর জায়গায় হবে না টিমে। কীভাবে কাকে বসাবে, কোন স্পিনারকে বসাবে ও খেলবে? অক্ষর প্যাটেলকে বসাতে পারবে না, রবীন্দ্র জাদেজাকে বসাতে পারবে না, কুলদীপ যাদবকে বসাতে পারবে না। তো ও যে কীভাবে খেলবে, কার জায়গায় আসবে, ও কাকে বসাবে? ফাস্ট বোলার দুটো নিয়ে এসে, ফাস্ট বোলার যদি আরেকটা থাকতো তাও একটা এই দিত, কিন্তু এখানে তো অবশ্যই বলাই যায় যে এখন দেখা যাক, এখন যদি ভালো ফল করে তাহলে তো সমস্যা নাই, এগুলো বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি কোনো রকমের এর মধ্যে ইন্ডিয়া যদি খারাপ পারফরমেন্স দেয়, তাহলে তো গম্ভীরের কপাল পুড়বে এবং তাকে তো ইন্ডিয়ান মিডিয়া তো ধুয়ে ছেড়ে দেবে। তো এখন সেই দেখার সময় কি বলবে। তো দেখা যাক কি হয়। তো এটা নিয়েই চলছে নাকি এবার মিডিয়াতে চলছে, এখন জানি না অজিত আগারকার আর গৌতম গম্ভীরের মধ্যে আদৌ কোনো রিফট আছে কি না। হ্যাঁ, তো এই গেল। তো তারপরে আর কি খবর? তারপরে আরও খবর আছে। তোমার জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সিরিজ চলছে, সেখানে আয়ারল্যান্ড 6 উইকেটে জিতে নিয়েছে। জিম্বাবুয়ে 245 রান করেছিল এবং আয়ারল্যান্ড 249 রান 4 উইকেটে তুলে দেয়। যাক, আয়ারল্যান্ড খুব ভালোই খেলছে, তারা বরাবরই ভালো টিম, কিন্তু আমার মনে হয় না ওরা যথেষ্ট মানে কোনো বড় টিমের সঙ্গে ওদের ম্যাচ খেলা দরকার, সেটা দেয় না আইসিসি, কেন বুঝি না। ওদেরকে আরও বেশি বেশি অ্যাবে ম্যাচ দিতে হবে, তাহলে ওরা যথেষ্ট, ওদের মধ্যেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু ওদের দরকার একটু প্র্যাকটিস। সেটা হয় না এরকম বড় বড় টিম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা পাকিস্তান, এইসব টিমের সঙ্গে যদি আরও বেশি বেশি করে খেলে, আমার মনে হয় ওটাও একটা ভালো টিম হয়ে যাবে। কিন্তু ওদেরকে দেয় না কেন কি জানি, বুঝি না। তো যাই হোক, তারপরে আইপিএলের সূচি বেরিয়ে গেছে, আইপিএলের যে তোমার স্কেডিউল সেটা চলে এসছে। আইপিএল কবে কোথায় কোন ম্যাচ হবে সেটা চলে এসছে, তবে ফাইনাল যে আইপিএলের হবে এবার কলকাতাতে হবে, বিকজ অফ তারা গতবারের চ্যাম্পিয়ন্স টিম ছিল। তো ফাইনালের যে এবার যে ফাইনাল হবে আইপিএলের 2025 যে ফাইনাল হবে সেটা কলকাতাতেই হবে। আর প্রথম ম্যাচও কলকাতার সঙ্গে কার হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। কলকাতা ভার্সেস, প্রথম ম্যাচ হবে 22শে মার্চ, কলকাতা। প্রথম ম্যাচ হতে যাচ্ছে কলকাতা।
তো ইতিমধ্যেই আরও টিমও তোমার দুবাই পৌঁছে গেছে। বাংলাদেশ অলরেডি পৌঁছে গেছে দুবাই, তারাও প্র্যাকটিস করছে। আস্তে আস্তে সব দেশে পৌঁছে যাবে। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না প্রথম ম্যাচটা আইপিএলের কার সঙ্গে হচ্ছে সেটা। এক মিনিট, আইপিএল স্কেডিউল 2005। হ্যাঁ, প্রথম ম্যাচটা হবে কলকাতা ভার্সেস আরসিবি। ওয়াও, ক্ল্যাশ অফ টাইটান্স। প্রথম ম্যাচ হবে কলকাতা ভার্সেস আইসিবি কলকাতাতেই, সন্ধ্যে 6টার সময়, 22শে মার্চ। দিস ম্যাচ শুড বি ক্ল্যাশ অফ টাইটান্স। একদম খুব আশা করবো ভালোই ম্যাচ হবে, এবং আরসিবির নতুন ক্যাপ্টেন, নতুন টিম, সাথে বিরাট কোহলি, তারপর কে কে আর গতবারের চ্যাম্পিয়ন, তো তাদের মধ্যে একটা আলাদা থাকবেই। তো এবার দেখা যাক কেমন হয়। তবে চলো ফিরে যাই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির খবরে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটা সব থেকে যে একটা বিষয় হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে সব থেকে দুটো টিমের মধ্যে সব থেকে বেশি আমরা আলোচনা দেখছি সোশ্যাল মিডিয়াতে। বাকি যে টিমগুলো সিলেকশন হয়েছে, সব টিমের, অস্ট্রেলিয়া সব টিমই সিলেকশন হয়ে গেছে টিমের, কিন্তু সবগুলো টিমের মধ্যে কোনো রকম অত নেই, তাদের মধ্যে কোনো ওটা নিয়ে অত মাথা ব্যথা কারণ নেই, কিংবা মিডিয়াতেও অত হইচই নেই। সব থেকে বেশি যে দুটো টিম নিয়ে মানে হইচই চলছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা হলো একটা ইন্ডিয়া, একটা হলো পাকিস্তান। পাকিস্তানের তো প্রথম থেকে টিম সিলেকশন নিয়ে হইচই চলছে, কারণ তাদের যে দুটো প্লেয়ার এবার তারা ইনক্লুড করেছে, সেটা হলো ওয়ান ইজ দিস অলরাউন্ডার, হোয়াটস হিজ নেম, আই ফরগেট হিজ নেম, ফাহিম আশরাফ। ফাহিম আশরাফ অ্যান্ড খুশদিল শাহ, একজন স্পিনার অলরাউন্ডার, একজন মিডিয়াম ফাস্ট বলার অলরাউন্ডার। ঠিক আছে, দোনোটাই এসছে, কিন্তু উইদাউট এনি আর বিপিএলে নাকি এখন যুক্তি দেখাচ্ছে, বিপিএলে নাকি ভালো খেলেছে, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। ভাই, বিপিএল একটা ক্রাইটেরিয়া। এর আগেও খুশদিল শাহকে অনেক কবার চান্স দিয়েছে, কিন্তু সে নিজের প্রতি খুব একটা করতে পারেনি। তারপরে আবার তো এই দ্যাটস দ্য প্রবলেম উইথ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়ান আদার্স টিম। এই যে সিফারিশ করে যে টিমে আসে না, এটা অন্যান্য টিমে আসছে, কিন্তু পাকিস্তানের মতন এত হয় না, আর এতই হয় না। পাকিস্তানের ওই যে কি আমির জামাল ছেলেটা খুব ভালো খেললো, অস্ট্রেলিয়াতে ভালো খেললো, তাকে বসিয়ে দিল, তা আউট করে দিল। তারপরে এখন ঢুকে পড়েছে খুশদিল শাহ, সে নাকি বিপিএলে খুব ভালো করেছে। ভাই, ভালো খেলেছে তো কী এমন ভালো খেলেছে যে তাকে হুট করে তো আবার চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে নিয়ে নেয় ওয়ান ডেতে? যদি তাকে টি20 সিলেক্ট করতো তাহলে বোঝা যেত তার ঠিক আছে, কিন্তু তাকে সিলেক্ট করেছে কীভাবে, টি20-র বেসিসে তাকে সিলেক্ট করা হয়েছে ওয়ান ডে টিমে। ভাবা যায়? মানে নো লজিক ইন দিস। তারপর ফাহিম আশরাফ, মানে মানে প্রুভেন ফেলিওর ব্যাটসম্যান, অলরাউন্ডার। জীবনে হয়তো একাধখানা ম্যাচ ভালো খেলে দিয়েছে তার আজ পর্যন্ত জীবনে, কিন্তু টিমে থাকবে কোনো না কোনোভাবে, সেই ঘুরে ফিরে পাকিস্তানের টিমে সেই ওই জোকের মতো লেগেই থাকবে। এদেরকে সরানো যাবে না, তো সেই জন্য পাকিস্তান টিমের এই অবস্থা। বাবর আজম, হি ইজ এ নট এ ওপেনার, কিন্তু তাকে জবরদস্তি তাকে ওপেন করাবে। এই করে করে টিমের 12টা বাজিয়ে দেয় পাকিস্তান এই টিম। তো মাঝে মধ্যে একটা ভালো খেলবে, তাই নিয়ে বাস চলবে, এখন দেখা যাক। আমার তো মনে হয় না, খুব একটা আশা নেই পাকিস্তান টিমের প্রতি, কারণ তাদের মধ্যে সেই রকম না ব্যাটিংয়ের কোনো আছে। যদি সাইম আইয়ুব এবং থাকতো তাহলে একটা আইডিয়া, মানে আশা করা যেত যে হয়তো কিছু একটা রান টান করে দেবে, কিন্তু আমার মনে হয় না। বাবর আজম জীবনে কোনোদিন ফর্মে থাকে না, আজও নেই। ওদের একটাই ব্যাটসম্যান ওই টিমে, একটাই বলা যায় যে ব্যাটসম্যান আছে, সেটা হলো ফকর জামান, যে মোটামুটি মানে খেলে টিমটাকে নিয়ে যাবে, নিজের জন্যে খেলে না, টিমের জন্যে খেলে। একটাই প্লেয়ার, সেটা হলো ফকর জামান। বাকি সব আছে ভাই, যাবে খেলবে, ওদের খেলা দেখেই মনে হয় যে আমি 50 রান করব, বাস আগামী 5টা ম্যাচ কিংবা আগামী দুটো সিরিজ আমার পাকা হয়ে থাকলো, আমাকে কেউ সরাতে পারবে না, দ্যাটস ইট। সাইম আইয়ুব ইজ এ ওয়ান কাইন্ড অফ প্লেয়ার, অ্যাটাকিং প্লেয়ার, যে এখনকার ক্রিকেট খেলে। তাকে মোটামুটি চোটের জন্য সে তো সরে গিয়েছে, তখন তার জায়গায় অন্য কাউকে সেরকম একটা ব্যাটসম্যান নিয়ে আয়, নতুন কানো ছেড়ে নিয়ে আয়। তা না, নিয়ে এসছে কাকে, খুশদিল শাহ, মানে যে প্রুভেন ফেলিওর। ফাহিম আশরাফ,
যে আজ মোটামুটি 10-12 বছর ধরে টিমের সাথে ঘুরেই বেড়াই, আজ পর্যন্ত জীবনে কিছু করতে পারেনি, সে হলো টিমে এসছে, ভাবা যায়? হাহ, তো ও যতই আশা করা যায়, হয়তো পাকিস্তানের যে নতুন কোচ সব চেঞ্জ হলো, সিলেক্টর ফিলেক্টর সব চেঞ্জ হলো, মনে হচ্ছিল যেন হয়তো কিছু একটা চেঞ্জ হবে, কোনো একটা কিছু হবে এবার, মানে কিছু ভালো হবে না, সেই ঘুরে ফিরে সেই বাবর আজম জীবনে কোনোদিন দেখলাম না যে তার ওই ওপেনিংয়ে কোনো একটা ভালো ইনিংস আছে, কিংবা কোনো একাত্রে ভাই, ওকে যদি 50টা ইনিংস দাও, সে দুটো ইনিংস খেলেই দেবে ভালো। এটা এমন কি এমন বড় কথা? তো 50টা ইনিংসে দুটো ইনিংস ভালো খেলবে, তাই দেখে যদি তুমি মনে করো যে না, হি ইজ ওপেনার ব্যাটসম্যান, তো দ্যাটস ইয়োর ফল্ট। এবং সেটাই হয়েছে, তো আমার মনে হয় না পাকিস্তান টিম খুব একটা আগে এগিয়ে যাবে এখন। দেখা যাক, লেটস সি। তবে এ টিম শোধরাবে না, এরা শোধরাবে না। এদের টিমে মানে ভালো প্লেয়ারদের কোনো মর্যাদা নেই। যাদের ওই পেছনে সব পর্চি দেওয়া দেওয়া আছে, তারা এই টিমে থাকবে, তাছাড়া অন্য কোনো টিমে থাকবে না। তো এই হলো চলছে এখন, দেখা যাক বাবা কি হবে। তো সামনে আমরা তো বসে আছি 23 তারিখের জন্যে, 23 তারিখ একদম, 20 তারিখে বাংলাদেশের জন্য, বাংলাদেশ টিমটার প্রতি আমার যথেষ্ট ইয়ে আছে। তারা ভালো খেলবে ইনশাল্লাহ, কারণ বাংলাদেশের এখন 2-3টে প্লেয়ার নতুন এসছে, তারা সত্যিই খুব ভালো খেলছে এবং ভালো ফর্মেও আছে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলে, এখনকার যে ক্রিকেট চলছে সেই রকম ক্রিকেটই খেলে। লাইক অলরাউন্ডার 2-3টে এসছে, জাকির আলী, প্লাস আই ফরগেট ইজ মেহেদি মিরাজ, হি ইজ এ গুড অলরাউন্ডার, গুড ওয়ানডে প্লেয়ার। তারপরে আরও দুটো আমি নাম ভুলে যাচ্ছি, তানজিদ, তানজিদ ইসলাম কি যা হোক একটা আছে, তো সেও খুব ভালো, সে খুব ভালো প্লেয়ার। তো বাংলাদেশের প্রতি আমার যথেষ্ট আশা আছে, পাকিস্তানের থেকে বাংলাদেশকে নিয়ে আমার বেশি ইয়ে আছে, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে প্রথম ম্যাচ বাংলাদেশের, আমি 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 শিওর, আমি বলে রাখছি, তুমি আমার সেই দিন যদি আমার কথা কোনো রকম এরই হয়, তাহলে আমার অবশ্যই তুমি সেদিন এই আমাকে পিন করো, কারণ আমার আই এম শিওর সেই দিন বাংলাদেশ যথেষ্ট, মানে ইন্ডিয়াকে যথেষ্ট করবে, মানে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে আর কি, মানে মনে হবে যে হ্যাঁ, একটা টিম খেলছে, ওয়াকওভার দিয়ে দিবে না, এরকম একটা বিশ্বাস আছে বাংলাদেশ টিমের প্রতি, কারণ বাংলাদেশের এখন যে মোটামুটি 3-4টে প্লেয়ার আছে এবং একটা ফাস্ট বোলার আছে, ওদের তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে চলছে, যে কিনা ক্যাপ্টেন হয়ে এই বিপিএল জিতিয়ে দিয়েছে। তো বাংলাদেশের প্রতি আশায় করাই যায়, ঠিক আছে। তবে বাকি টিমগুলোও খেলনা না, বাকি টিমগুলো ভালো ভালো আছে। অস্ট্রেলিয়াকে আমার যতটা আশা প্রথমে ভেবেছিলাম, যে যখন আমি ভাবছিলাম যে হ্যাঁ, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, হেজেলউড আর সবাই থাকবে, তখন কি টিমটা হতে পারে। তো যাই হোক, তারা যখন নেই, তখন অস্ট্রেলিয়াকে খুব একটা আমি আর রেট করছি না সেরকম। অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই, ঠিক আছে, ও খেলবে, কিন্তু আমার মনে হয় না সেই নিয়ে থাকবে। অস্ট্রেলিয়ার এখন যে 3-4টে বলার আছে, তারা অতটা অভিজ্ঞ না যতটা হেজেলউড, স্টার্ক, কামিন্স এদের আছে। তো এখানে অস্ট্রেলিয়াকে আমি খুব একটা রেট করছি না এখন, যদি অস্ট্রেলিয়া তো ও কবে ওদের মধ্যে ওদের যে আসে সেই ভাই সুপারস্টার। তো তখন দেখা যাক কি হয়। তো আপাতত এই, তো তোমাদের সামনে এইরকম আমি অনেক ভিডিও নিয়ে আসবো আগামীতে, যত ম্যাচ হবে এবং প্রতিটা ম্যাচের পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস এবং সব কিছুর অ্যানালাইসিস আমি আমার ভিডিওতে করব। তবে তোমরা যারা আছো আমার এই চ্যানেলটিকে ফলো করো এবং বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে, আর কমেন্টও করো। তো চলো, এই নিয়েই আজকের খবর এবং আজকের ক্রিকেটের যত খবর ছিল মোটামুটি তা তোমাদের সামনে তুলে ধরলাম। তো ওকে, চলো, বাই।